200 কোটি টাকার বেশি পাচার, 42 প্রতিষ্ঠান শনাক্ত, উদ্ধারে 8 সংস্থার সাথে চুক্তি করবে বাংলাদেশ ব্যাংক। পুরোপুরি সচল হয়নি ক্ষতিগ্রস্ত এলএনজি টার্মিনাল, দেশীয় গ্যাস অনুসন্ধান ও কূপ খননে নজর বাড়ানোর পরামর্শ। হরমুজ ঘিরে নতুন অর্থনৈতিক সংঘাতের পথে বিশ্ব বাণিজ্য, বাড়ছে জ্বালানি ও খাদ্যপণ্যের দাম। মার্কেন্টাইল ব্যাংক পিএলসি বিজনেস 24-এ স্বাগত। আপনাদের সাথে আছি আমি জান্নাতুল বুশরা। দেশের মোট 38টি ব্যাংক থেকে 200 কোটিরও বেশি অর্থ বিদেশে পাচার করেছে এমন 42টি প্রতিষ্ঠানকে শনাক্ত করেছে বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। তাদের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা। কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, এসব ঋণের মধ্যে যেগুলোর অর্থ বিদেশে পাচার হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সেগুলো আলাদাভাবে চিহ্নিত করে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে। সহায়তা চাওয়া হয়েছে আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন 8টি আইনি প্রতিষ্ঠানের কাছে। আবার কিছু ঋণের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মালিক বা ঋণ গ্রহীতাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। এ ধরনের ঋণের বিষয়ে ব্যাংকগুলোর সাথে আলোচনায় বসতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। লিগ্যাল ফার্মগুলো যারা এই পাচারকৃত অর্থ স্ব দেশে, যে সকল দেশে অর্থ পাচার হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা পাওয়া গিয়েছে, সে সকল দেশের প্রচলিত আইন মেনে কিভাবে আইনি প্রক্রিয়ায় সেগুলো দেশে ফিরিয়ে আনা যায়। বিদেশ ভ্রমণের প্যাকেজ বিক্রির বিপরীতে দেশে বসবাসকারী বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে টাকার অর্থ সংগ্রহের অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সেই সাথে সংশ্লিষ্ট বিদেশি সেবা প্রদানকারীদের কাছে সমপরিমাণ বৈদেশিক মুদ্রা পাঠানোর অনুমতি দেওয়া হয়েছে। বিদেশি ট্যুর অপারেটর, হোটেল অথবা ডেস্টিনেশন ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের সাথে চুক্তি বা ব্যবসায়িক সমঝোতা থাকা ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ টুয়াবের সদস্যরা এই সুবিধা পাবেন। নতুন ব্যবস্থায় নিয়মিত বার্ষিক ভ্রমণ কোটার বাইরে একজন ভ্রমণকারী বছরে সর্বোচ্চ $3,000 পর্যন্ত বৈদেশিক মুদ্রা পাঠাতে পারবে। এজন্য ট্যুর অপারেটরদের ভ্রমণকারীর পাসপোর্ট নাম্বারের বিপরীতে লেনদেনের পূর্ণাঙ্গ রেকর্ড সংরক্ষণ করতে হবে। পাশাপাশি অন্য কোনো ট্যুর অপারেটরের মাধ্যমে নির্ধারিত বার্ষিক সীমা অতিক্রম করা হয়নি এই মর্মে ভ্রমণকারীর কাছ থেকে ঘোষণাও নিতে হবে। 2 সপ্তাহ পেরিয়ে গেলেও পুরোপুরি চালু হয়নি মহেশখালীর ক্ষতিগ্রস্ত ভাসমান এলএনজি টার্মিনাল। এটি মেরামতে ধীরগতি নিয়ে উঠেছে নানা ধরনের প্রশ্ন। শুধু কারিগরি জটিলতা নাকি রয়েছে বৃহত্তর ভূরাজনৈতিক সমীকরণ? বিশেষজ্ঞদের মতে সংকটের স্থায়ী সমাধানে এলএনজির নির্ভরতা কমিয়ে দেশীয় গ্যাস অনুসন্ধান ও কূপ খননে দিতে হবে জোর। দেলাওয়ার দুলনের প্রতিবেদনে দেখুন এর বিস্তারিত। গ্যাস সংকটে চাপে রয়েছে দেশের শিল্প ও অর্থনীতি। সংযোগ না পেয়ে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের বহু কারখানা আসছে না উৎপাদনে। বিদ্যুৎ উৎপাদন কমে লোডশেডিং ছাড়িয়েছে 3000 মেগাওয়াটে। এতে শিল্পে বাড়ছে উৎপাদন ব্যয়। সাম্প্রতিক গ্যাস সংকটের কারণ হিসেবে বলা হচ্ছে কক্সবাজারের মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনালে দুর্ঘটনার বিষয়টি। এতে সংকট হয়েছে তীব্র। সরবরাহ ব্যাহত হচ্ছে দৈনিক প্রায় 450 মিলিয়ন ঘনফুট গ্যাস। অন্যদিকে দেশে দৈনিক চাহিদা 380 কোটি ঘনফুট, বিপরীতে যোগান নেমেছে 215 কোটি ঘনফুটে। অন্যদিকে দেশীয় গ্যাস উৎপাদন সক্ষমতাও 3 বছরে নেমেছে 165 কোটি ঘনফুটে, যা আগে ছিল 213 কোটি 20 লাখ ঘনফুট। তথ্য বলছে দেশীয় গ্যাসের প্রায় 55% আসে শেভরনের 3 গ্যাস ক্ষেত্র থেকে। আর 2টি এলএনজি টার্মিনালের একটি পরিচালনা করছে এক্সিলারেট এনার্জি, যারা কাতার থেকে এলএনজি সরবরাহ করে। চলমান সংকট সমাধানে সরকারের আশ্বাস মিললেও অগ্রগতি ধীর। এদিকে টার্মিনাল মেরামতের কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা, যেখানে নেই বাংলাদেশের কোনো প্রতিনিধি। নিষিদ্ধ দল আওয়ামী লীগের সরকার আমলে আমরা দেখেছি যে জ্বালানি যে রিগ নিয়ে যে ইনভেস্টমেন্ট করা দরকার, যে টাকাটা জমা হয়েছে পুরোটা খেয়ে ফেলা হয়েছে। সংশ্লিষ্টরা জানান, দেশের জ্বালানি খাত মূলত আমদানি নির্ভর। অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি হয় 15 বছরে $1,500 কোটি জ্বালানি কেনার।
চুক্তির বড় অংশই এলএনজি। সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে এলপিজি আমদানিরও উদ্যোগ নিয়েছে সরকার। তবে দীর্ঘ সংকটের স্থায়ী সমাধানে দেশীয় গ্যাস অনুসন্ধানের পাশাপাশি কূপ খনন বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের। সেবা খাত থেকে বাণিজ্যিক খাতে নিয়ে গেছি এবং বাণিজ্যিক খাতে নিয়ে যে আমরা বেসরকারি খাতে উন্মুক্ত করেছি বিনিয়োগে, এবং সরকার এ খাতে বিনিয়োগের ক্ষেত্রে সরকার নিজে এই জ্বালানি খাতে গ্যাস বলেন কয়লা বলেন নিজে বিনিয়োগ করেনি। ক্ষতিগ্রস্ত টার্মিনাল চালু করতে 10 আগস্ট পর্যন্ত সময় চেয়েছে এক্সিলারেট এনার্জি। এরই মধ্যে ক্ষতিগ্রস্ত টার্মিনালের একটি বয়লার চালু হওয়ায় দৈনিক গ্যাস সরবরাহ বেড়েছে অন্তত 30 কোটি ঘনফুট। দেলোয়ার দোলন, চ্যানেল 24, ঢাকা। মহেশখালীর ক্ষতিগ্রস্ত টার্মিনাল মেরামতের পর এলএনজি সরবরাহে কিছুটা উন্নতি হলেও পুরোপুরি কাটেনি গ্যাসের ঘাটতি। এর প্রভাব পড়েছে শিল্প থেকে পরিবহন সব খাতেই। সিএনজি স্টেশনে গ্যাস নিতে গিয়ে অপেক্ষা করতে হচ্ছে চালকদেরও। সাজ্জাদুল হকের রিপোর্টে দেখুন বিস্তারিত। মহেশখালীর ক্ষতিগ্রস্ত টার্মিনাল মেরামতের পর এলএনজি সরবরাহে কিছুটা উন্নতি হলেও পুরোপুরি কাটেনি গ্যাসের ঘাটতি। ফলে এর প্রভাব পড়েছে শিল্প থেকে পরিবহন সব খাতেই। 15-20 দিন আগে 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা 8 ঘন্টা সিরিয়াল দিয়ে গ্যাস নিয়েছি, কিন্তু প্রেশারে ছিল না। বর্তমানে প্রেশার আছে আলহামদুলিল্লাহ। আমি 2-4 দিন ধরে কম মোটামুটি ভালো পাইতেছি, আর এতদিন পাইছি না। এখনও গ্যাসের জন্য ফিলিং স্টেশনগুলোতে দেখা যায় গাড়ির দীর্ঘ সারি। সবচেয়ে চাপে আছেন 3 হুইলার ও অ্যাপ ভিত্তিক গাড়ির চালকরা। এর থেকে একটু ভালো হওয়ার আশা করি, যে তা না হলে গাড়িওয়ালারা এই গ্যাসে গাড়ি চালায় আরাম পাচ্ছে না। আগে একবার নিলে সারাদিন নেওয়া লাগতো না, আর এখন তো 3-4 বার নিয়েও হয় না। গ্যাস যা নেই তা 2-1 টিপ মারলেই শেষ। পেট্রোবাংলার তথ্য বলছে 6 থেকে 7 আগস্ট 24 ঘন্টায় এলএনজি সহ জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ হয়েছে 2367 মিলিয়ন ঘনফুট। অন্যদিকে দেশের দৈনিক গ্যাসের চাহিদা প্রায় 3800 মিলিয়ন ঘনফুট। অর্থাৎ সরবরাহ বাড়লেও চাহিদার তুলনায় ঘাটতি থাকছে প্রায় 1433 মিলিয়ন ঘনফুট। সংকটের পর শুরুতে প্রায় 115 মিলিয়ন ঘনফুট সরবরাহ যোগ হলেও পরে তা বাড়ানো হয়েছে। যেখানে আমাদের মনে করেন 10,000 9,000 10,000 কিউবিক মিটার আমরা বিক্রি করতাম, সেখানে এখন হয়তো আমাদের 3,000 4,000 বা 5,000 কিউবিক মিটার আমরা বিক্রি করছি। মহেশখালীর একটি এলএনজি টার্মিনালে 21 জুলাইয়ের দুর্ঘটনার পর বন্ধ হয় গ্যাসের সরবরাহ। সাজ্জাদুল হক, চ্যানেল 24, ঢাকা। গ্যাস সংকটে প্রায় 1.5 বছর ধরে বন্ধ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানার ইউরিয়া উৎপাদন। প্রতি মাসে অন্তত 170 কোটি টাকা লোকসান নিয়ে 1.5 বছরে 2,500 কোটি টাকার বেশি ক্ষতির মুখে কারখানাটি। লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ হবার পাশাপাশি ব্যয়ভার মেটাতে হাত দিতে হয়েছে রিজার্ভ ফান্ডে। অচল হয়ে থাকায় নষ্ট হচ্ছে কারখানার 1000 কোটি টাকার যন্ত্রাংশ। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি প্রকাশ দাসের তথ্য ও ছবিতে দেখুন বিস্তারিত। সংকট কাটাতে 1.5 দশক আগে থেকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ইউরিয়া সার কারখানায় চালু করা হয় গ্যাস ব্যবহারের রেশনিং পদ্ধতি। এরপরও রক্ষা হয়নি কুল। 2025 সালের মার্চ থেকে পুরোপুরি বন্ধ রয়েছে কারখানাটি। সংশ্লিষ্টরা জানান, গেল অর্থবছরে 1.5 লাখ মেট্রিক টন সার উৎপাদনের লক্ষ্য ছিল কারখানাটির, যেখানে গ্যাস সংকটে বন্ধই ছিল প্রতিষ্ঠানটি। ফলে দীর্ঘদিন বন্ধ থাকায় যেমন নষ্ট হচ্ছে কারখানার 1000 কোটি টাকার যন্ত্রাংশ, তেমনি বাড়ছে অহেতুক ব্যয়। তথ্য বলছে প্রতি মাসে বেতন ভাতা বাবদ খরচ হচ্ছে 6 কোটি টাকা। কারখানা চালু না থাকার কারণে কর্ম সঞ্চালনতা এখন নাই, এসব স্থগিত হয়ে গেছে। বিভিন্ন রোটেটিং ডিভাইস যেটা 330 দিনে চলার কথা না চলার ফলে এগুলা বিকলের মতোই অবস্থায় পড়ে আছে। প্রতিদিন আমরা 1150 মেট্রিক টন সার উৎপাদন থেকে বঞ্চিত হচ্ছি। প্লাস আমাদের প্রায় মাসে 165 কোটি টাকা এবং বছরে প্রায় 2000 কোটি টাকা, আমি 17 মাসে প্রায় 2400 কোটি টাকা উৎপাদন থেকে ব্যাহত হয়েছে। তথ্য বলছে কারখানায় প্রতিদিন ব্যাহত হচ্ছে 1150 থেকে 1200 মেট্রিক টন পর্যন্ত ইউরিয়া সার উৎপাদন। টাকার অঙ্কে যার মূল্য দাঁড়ায় দিনে প্রায় 6 কোটি। এই হিসেবে গেল 2 বছরে যাতে ক্ষতি ছাড়িয়েছে 2000 কোটি টাকার মতো। অন্যদিকে বিদেশ থেকে সার আমদানিতে গুনতে হচ্ছে বাড়তি অর্থ। ফান্ড আমাদের শূন্য হাতে, গ্যাস বিল বকে আছে,
আমাদের যদি গ্যাস বিল বকে দিয়ে দিব তো আমাদের কাছে কোনো টাকা থাকবে না, এবং আমাদের শ্রমিক কর্মচারীদের প্রত্যেক মাসে 6 কোটি টাকার মতো বেতন ভাতা দিতে হয়, সেখানে একটা বড় ধরনের খরচ, আর টুকটাক কেনাকাটা থাকে আমাদের। সব মিলে আমাদের শ্রমিক কর্মচারীদের সব মধ্যে একটা হতাশা বিরাজ করতেছে। উপরের লেভেল বিষয়টাই আগে করতেছে, এটা আমরা আসলে এখন পর্যন্ত এই বিষয়ে কোনো ইনস্ট্রাকশন পাই নাই। আমরা প্রস্তুত আছি, নির্দেশনা পাইলে আমরা সাথে সাথে দিতে পারবো, পুনরায় গ্যাস চালু করতে পারবো। ১৬০০ মেট্রিক টন উৎপাদন ক্ষমতা নিয়ে ১৯৮৩ সালে যাত্রা শুরু করে কারখানাটি। এখানকার উৎপাদিত সার ব্রাহ্মণবাড়িয়া ছাড়াও কিশোরগঞ্জ, মৌলভীবাজার, চাঁদপুর সহ কমান্ডভুক্ত ৮টি জেলায় সরবরাহ করা হয়ে থাকে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। টানা ১০০ দিনেরও বেশি নিষেধাজ্ঞা শেষে কাল শুরু হচ্ছে কাপ্তাই হ্রদে মাছ ধরা। তাই প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন জেলেরা। সব ধরনের প্রস্তুতি নিয়েছে বিএফডিসিও। জিয়াউল হকের রিপোর্টে দেখুন বিস্তারিত। জোরে সোরেই চলছে নৌকা আর জাল মেরামতের কাজ, যাতে মুখর রাঙামাটির জেলেপল্লী। দীর্ঘ ১০৫ দিনের প্রতীক্ষা ও কর্মহীন দিনের অবসান ঘটিয়ে আবারও কাপ্তাই হ্রদে নামার প্রস্তুতি নিচ্ছেন জেলেরা। বকেয়া ঋণ আর অভাব অনটনের দিন পেছনে ফেলে তাদের চোখে মুখে এখন তাই নতুন করে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন। প্রতি বছর কাপ্তাই হ্রদে কার্পজাতীয় মাছের প্রাকৃতিক প্রজনন ও অবমুক্ত করা পোনার সুষম বৃদ্ধির লক্ষ্যে ৩ মাসের জন্য সব ধরনের মৎস্য আহরণ বন্ধ থাকে। এবার সেই সময় শেষ হচ্ছে ১০ আগস্ট। এখন 10 তারিখ থেকে মাছ মারা খুলবে। বুটের অল্প কাজ আছে, এগুলো সারতেছি। বুটের কাজ শেষ, রং টং সব দিয়ে শেষ হয়েছে। নৌকা বানাইছি, জাল বানাইছি, এটা প্রস্তুতি করছে দি লিক খুলিলে নদীতে মানিয়ে বসাবো। প্রতি ফ্যামিলিতে এখন লিক কিলবে, ভালো জীবন যাপন করবে, এজন্য সবাই খুশি। জেলেপাড়ার পাশাপাশি ব্যস্ততা বেড়েছে মৎস্য অবতরণ কেন্দ্র বিএফডিসি ঘাটে। হ্রদ থেকে আনা মাছ পরিবহনের জন্য সবকিছুই করা হচ্ছে প্রস্তুত। উন্মুক্ত হলে অনেক মানুষের কর্মসংস্থান হবে, মানুষের একটা চাঞ্চল্য সৃষ্টি হবে। তো আশা করি ইনশাল্লাহ সামনের দিনগুলো ভালোই যাবে। তা আমরা এই ড্রাম কাটাইয়া প্রস্তুতি নিছি সব কিছু, এবং বোট রেডি করছি। ব্যবসাটা যেদিন চালু হবে ওই দিন থেকে আমাদের মাছটা রাঙামাটি থেকে আমরা বাইরে করবো আর কি। প্রথম পর্যায়ে হ্রদে অতিরিক্ত মাছ আহরণ বন্ধ ও অপচয় রোধে অবতরণের নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করে দিয়েছে বিএফডিসি। 11 তারিখ থেকে সকাল 6:30 থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত মৎস্য অবতরণ করা হবে। প্রথম দিকে মৎস্য অবতরণ সময়টাকে নিয়ন্ত্রণ করা হয় ওভারফিশিং এবং আহরণোত্তর অপচয় রোধ করার জন্য, যাতে আহরিত মাছের অপচয় না হয় এবং অতিরিক্ত মাছ আহরণ করা না হয় সেজন্য। বিএফডিসির তথ্য অনুযায়ী কাপ্তাই হ্রদে মাছ শিকার করেন প্রায় 26,000 জেলে। গেল বছর এই হ্রদ থেকে ধরা হয়েছে 9,971 মেট্রিক টন মাছ। জিয়াউল হক, চ্যানেল 24, রাঙ্গামাটি। বেশ কদিন ধরে ইতিবাচক ধারা দেখা গিয়েছিল পুঁজিবাজারে। সে ধারা ভেঙে নেতিবাচক ধারায় আবারও শেয়ার বাজার। সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচকের পাশাপাশি কমেছে লেনদেনও। সূচকের নিম্নমুখী ধারায় শেষ হলো সপ্তাহের প্রথম কর্মদিবসের পুঁজিবাজারের কার্যক্রম। দেশের প্রধান পুঁজিবাজার ডিএসসি এক্স সহ ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসসি 30 শরিয়া সম্মত কোম্পানিগুলোর সূচক ডিএসসিএস 3 সূচকেই পতন হয়েছে। দিন শেষে ডিএসসি এক্স 38 পয়েন্ট কমে অবস্থান করছে 5,822 পয়েন্টে। লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠান ও মিউচুয়াল ফান্ডের দর কমেছে। আগের কর্মদিবসের চেয়ে লেনদেন কমেছে 183 কোটি টাকা। ডিএসসিতে দাম বাড়ার শীর্ষে ছিল নিটল ইন্স্যুরেন্স পিএলসি, শার্প ইন্ডাস্ট্রি পিএলসি, অ্যাপেক্স ফুড লিমিটেড, বাংলাদেশ ল্যাম্পস পিএলসি, অ্যাপেক্স স্পিনিং অ্যান্ড নিটিংস মিলস। অপর শেয়ার বাজার সিএসইর প্রধান সূচক সিএএসপিআই প্রধান সূচক 106 পয়েন্ট কমে অবস্থান করছে 15,618 পয়েন্টে। সিএসইতে লেনদেনে অংশ নেয়া 215 প্রতিষ্ঠান ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর কমেছে 139টির, বেড়েছে 52টির, আর অপরিবর্তিত ছিল 24টির দাম। দাম বাড়ার শীর্ষে ছিল বাংলাদেশ ল্যাম্পস পিএলসি, সোনারগাঁও টেক্সটাইলস, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, প্রাইম ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি, কেডিএস অ্যাক্সেসরিজ লিমিটেড। রনক মাহমুদ সৌরভ, চ্যানেল 24, ঢাকা।